গতদিন আলোচনা করতেছিলাম যে কিভাবে কোনো উভমুখী বিক্রিয়াকে একমুখী করা যায়। তার মধ্যে একটা বলছিলাম যে উৎপাদের উপাদানগুলোর মধ্যে কোনো একটা উপাদান যদি গ্যাসীয় হয় তাহলে সেই ক্ষেত্রে বিক্রিয়াটি যদি খোলা পাত্রে হয় একমুখী হবে। আর খোলা পাত্রে হলে একমুখী হবে কেন? উৎপাদের উপাদান বিক্রিয়াস্থল থেকে অপসারণ করবে। যেমন ধরো এক ক্যালসিয়াম কার্বনেট, এই পদার্থটাকে আমি যদি তাপ দিই, তাপ দিলে এটা কি হবে? ক্যালসিয়াম অক্সাইড হবে আর কার্বন ডাইঅক্সাইড হবে। এই বিক্রিয়া যদি খোলা পাত্রে হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড এটা কি করবে? এটা চলে যাবে, বিক্রিয়া স্থল থেকে চলে যাবে খোলা পাত্রে। এখানে তুমি ব্র্যাকেটে লিখে দিবা খোলা পাত্রে, ঠিক আছে? বিক্রিয়াটা খোলা পাত্রে হলে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া স্থল থেকে চলে যাবে, ফলে বিক্রিয়াটা কি হয়ে যাবে? একমুখী হবে, ঠিক আছে? কারণ কার্বন ডাইঅক্সাইড না থাকলে শুধু ক্যালসিয়াম অক্সাইড থেকে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট হতে পারবে না। পারবে? শুধু ক্যালসিয়াম অক্সাইড থেকে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করা কি সম্ভব? সম্ভব না। ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড মিলেই তৈরি হবে ক্যালসিয়াম কার্বনেট। এখন কার্বন ডাইঅক্সাইড যদি বিক্রিয়া পাত্রে না থাকে, অর্থাৎ বিক্রিয়াটা যদি খোলা পাত্রে সংঘটিত হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়াস্থল থেকে চলে যাবে, তখন বিক্রিয়াটা একমুখী হয়ে যাবে, ঠিক আছে? আর এই বিক্রিয়াটাই যদি বদ্ধ পাত্রে হয়, ক্যালসিয়াম কার্বনেট, এটাকে তুমি তাপ দিচ্ছ, তাপ উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। বিক্রিয়াটা যদি বদ্ধ পাত্রে হয়, বদ্ধ পাত্রে হলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়াস্থল থেকে অপসারিত হতে পারবে না, ঠিক আছে? বিক্রিয়াটা যদি বদ্ধ পাত্রে হয়, কার্বন ডাইঅক্সাইড পাত্রের মধ্যে থেকে যাবে, তখন ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড মিলে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে, অর্থাৎ বিক্রিয়াটি তখন কি হয়ে যাবে? উভমুখী হবে। সেই ক্ষেত্রে তুমি একটা উভমুখী তীর চিহ্ন ব্যবহার করবে। উভমুখী তীর চিহ্ন আমি যেভাবে লিখছি এভাবেও দিতে পারো, অথবা এইভাবে দিতে পারো, এই যে এইভাবে, ঠিক আছে? এভাবেও দিতে পারো, এভাবেও দিতে পারো, একটা উভমুখী তীর চিহ্ন ব্যবহার করবা। তো এটাই হচ্ছে বিষয়, যে একটা বিক্রিয়া যদি উৎপাদের একটা উপাদান গ্যাসীয় হয় এবং বিক্রিয়াটি যদি খোলা পাত্রে হয়, সেই ক্ষেত্রে ওই বিক্রিয়াকে আমরা ওই বিক্রিয়াটি কি হয়ে যাবে? একমুখী হয়ে যাবে, কারণ গ্যাসীয় উপাদানটি বিক্রিয়া স্থল থেকে অপসারিত হবে। আবার পয়েন্টে কিভাবে লিখবো স্যার আমরা? একটু বলবেন? পয়েন্ট নিয়ে চিন্তা করতে হবে না, ওটা আমি লিখে দেব। তুমি আগে বিষয়টা বুঝছো কিনা এটা এনশিওর করো আমাকে। স্যার বুঝেছি। একই বিক্রিয়া যদি বদ্ধ পাত্র হয়, কার্বন ডাইঅক্সাইড তখন পাত্র থেকে অপসারিত হতে পারবে না, কার্বন ডাইঅক্সাইড পাত্রের মধ্যে থেকে যাবে, তখন কার্বন ডাইঅক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে আবার ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হবে, হয়ে যাচ্ছে উপমুখী হয়ে যাচ্ছে। বিক্রিয়াটা তখন উপমুখী হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এভাবে আমরা একটা উভমুখী বিক্রিয়াকে একমুখী করতে পারি। 2 নাম্বার আমি বলছিলাম যে বিক্রিয়া যখন সংঘটিত হয়, বিক্রিয়ার কোনো একটি উৎপাদ যদি অধক্ষিপ্ত হয়, অধক্ষিপ্ত উপাদানটা কিন্তু পাত্রের তলায় জমা হয়। যেমন ধরো আমি বলছিলাম যে সোডিয়াম ক্লোরাইড আর সিলভার নাইট্রেট, এই দুইটা লবণের দ্রবণকে, সোডিয়াম ক্লোরাইড লবণের দ্রবণ, সিলভার নাইট্রেট লবণের দ্রবণ, দুইটা দ্রবণকে তুমি যদি একসাথে মিশাও, দুইটাই কিন্তু লবণ, মিশাইলে কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে সোডিয়াম নাইট্রেট আর উৎপন্ন হবে সিলভার ক্লোরাইড। এই সিলভার ক্লোরাইড এটা অধক্ষিপ্ত হয়, এটা সাদা রঙের অধক্ষেপ, এটা পাত্রের তলায় জমা হয়। যখনই এটা পাত্রের তলায় সঞ্চিত হচ্ছে, আর বাকি 3টা উপাদান সোডিয়াম ক্লোরাইড, সিলভার নাইট্রেট এবং সোডিয়াম নাইট্রেট, এরা কিন্তু দেখা যাবে যে দ্রবীভূত অবস্থায় থাকবে, ঠিক আছে? তো সোডিয়াম নাইট্রেট পানির মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকতেছে আর সিলভার ক্লোরাইড পাত্রের তলায় জমা থাকতেছে। তখন শুধুমাত্র সোডিয়াম নাইট্রেট থেকে সোডিয়াম ক্লোরাইড আর সিলভার নাইট্রেট তৈরি করা সম্ভব নয়, অর্থাৎ বিক্রিয়াটা তখন কি হয়ে যাবে? একমুখী হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু দুইটা উপাদানই যদি দ্রবীভূত অবস্থায় থাকতো, বিক্রিয়াটি তখন কি হতো? উভমুখী হতো। তাহলে এটা আরেকটা শর্ত, 2 নাম্বার শর্ত, যে কোন বিক্রিয়ায় উৎপাদের কোন একটি উপাদান যদি অধক্ষিপ্ত হয়, বিক্রিয়াটি তখন কি হয়ে যাবে? একমুখী হবে। কি বোঝা গেছে? ইয়াসিন, হ্যালো, জি স্যার। হ্যাঁ বুঝতে পারছো? জি স্যার।
এবার আসো 3 নাম্বার। টেনশনের কারণ নাই, এগুলো আমি লিখে দেবো আর 3 নাম্বার আসো। 3 বলা হয়েছে যে উৎপাদের মধ্যে যে উপাদানগুলো তৈরি হবে এই উপাদানগুলোকে যদি উপাদানের কোনো একটিকে যদি আমি বিক্রিয়া স্থল থেকে আরেকটা রাসায়নিক বিক্রিয়া দ্বারা সরিয়ে ফেলি, যেমন ধরো আমি একটু উদাহরণ দেই, এই যৌগটার নাম, এই উদাহরণগুলো শুধুমাত্র 2 নাম্বার উদাহরণটা বইয়ে দেওয়া নাই, 1 দেওয়া আছে বইয়ে আর 3ও বইয়ে দেওয়া আছে। 2 নাম্বার CH3COO-C2H5, এই পদার্থটার নাম হচ্ছে ইথাইল ইথানয়েড। পদার্থটার নাম কি? ইথাইল ইথানয়েড। কি বুঝছো? এটার নাম ইথাইল ইথানয়েড। ইথাইল ইথানয়েড, ইথানয়েড। আচ্ছা, এটার সাথে আমরা যদি পানি যোগ করি, ইথাইল ইথানয়েড এই যৌগটার সাথে আমরা যদি পানি যোগ করি, পানিকে কিন্তু এইভাবে লেখা যায় HOH। পানির দুইটা অংশ, পানির সংকেত কি? H2O। পানির সংকেত হচ্ছে H। হ্যালো H2O হ্যালো জি স্যার। H2O হ্যালো 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 স্যার। হ্যালো স্যার স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলো। জি স্যার বলেন স্যার। আচ্ছা, শুনতে পাচ্ছ তো নাকি? ইয়েস স্যার। জি স্যার। হ্যাঁ আচ্ছা, মাঝে মাঝে রেসপন্স করো, না হলে মনে হয় যে তোমরা নাই, বুঝছো? জি স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ। জি স্যার। আচ্ছা, জি স্যার ইয়েস স্যার মাঝে মাঝে বললো, না হলে মনে হয় যে তোমরা নাই, আমি একা একাই বলতেছি। আচ্ছা শোনো, পানিকে এইভাবে লেখা জি যায়, স্যার, আমরা আছি স্যার। হ্যাঁ HOH, অর্থাৎ H2 এর দুইটা অংশ, একটা হচ্ছে কি HOH, H হচ্ছে প্লাস, OH হচ্ছে মাইনাস। আচ্ছা, এখন এখানে বিক্রিয়াটা কিভাবে হবে দেখো। এই যৌগটা, এই যে ইথাইল ইথানয়েড, এটা ক্লাস 10-এ পড়ানো হয় আর কি, এগুলা এখন মানে খুব ভালো বুঝবা না, তারপরেও একটু বুঝে রাখো। এই অংশটা হচ্ছে ইথানয়েড মূলক আর এই অংশটা হচ্ছে ইথাইল মূলক, ঠিক আছে? এই জন্য যৌগটার নাম হচ্ছে ইথাইল ইথানয়েড। আচ্ছা, এই অংশের সাথে যোগ হবে এই হাইড্রোজেন, উৎপন্ন হবে ইথানোয়িক অ্যাসিড, এই যে CH3COOH, আর এই অংশের সাথে যুক্ত হবে OH, উৎপন্ন হবে ইথানল, C2H5OH, উৎপন্ন হলো কি? ইথানল। তাহলে এটা হলো ইথানোয়িক অ্যাসিড আর এটা হচ্ছে কি? ইথানল, ঠিক আছে? ইথানোয়িক অ্যাসিড আর হচ্ছে কি? ইথানল। এখন আসো যে এখানে আমি একটা পদার্থ, যেমন এই যে অ্যাসিড, এই যে এই পদার্থটা হচ্ছে কি? জৈব অ্যাসিড। তোমরা জানো এই পদার্থটা হচ্ছে জৈব অ্যাসিড। এখন এখানে এই দ্রবণের এই বিক্রিয়া পাত্রে, যে পাত্রে ইথাইল ইথানয়েড আর পানি বিক্রিয়া করতেছে, সেখানে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করো, সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা ক্ষার যেটা এই অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এই পদার্থটাকে অপসারণ করে ফেলবে। এই যে আমি বিক্রিয়াটা লিখি, CH3COOH প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এই সোডিয়াম হাইড্রোজেনকে সরিয়ে দিবে, দিয়ে উৎপন্ন করবে কি? CH3COONA, আর এই হাইড্রোজেন আর হাইড্রোক্সিল মিলে তৈরি হবে কি? পানি। এই যে পানি উৎপন্ন হবে। এখন দেখো বিক্রিয়ার ফলে কিন্তু আর অ্যাসিটিক অ্যাসিড এই পদার্থটা আর থাকতেছে না, পাত্রের মধ্যে থাকতেছে কি? পাত্রের মধ্যে অ্যাসিটিক অ্যাসিডের বদলে থাকবে সোডিয়াম ইথানয়েড আর পানি, আর থাকবে অ্যালকোহল ইথানল। এই তিনটা পদার্থ থেকে এখন আর আগের পদার্থে ফিরে আসা সম্ভব নয়। বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ, তো এভাবে, হ্যাঁ আচ্ছা আবার বলি, আরেকবার বলেন স্যার। নাম্বার, হ্যাঁ আবার বলি, একটু শোনো। 3 নাম্বার কারণটা হচ্ছে এই যে আমরা একটা বিক্রিয়া উভমুখী হবে কখন, একটু কমন সেন্স দিয়ে, সাধারণ জ্ঞান দিয়ে একটু বোঝার চেষ্টা করো। একটা বিক্রিয়া উভমুখী হবে কখন? যদি উৎপাদের উপাদানগুলো অক্ষত থাকে। উৎপাদের উপাদানগুলো, যেমন ধরো আমি আরেকটা উদাহরণ দেই, এ আর বি বিক্রিয়া করলো, বিক্রিয়া করে ধরো এ বি নামে একটা পদার্থ তৈরি হলো, ঠিক আছে? এখন
এ বি থেকে আমি এ আর বি কিন্তু তৈরি করতে পারি, কারণ এ বি উপাদানের মধ্যে এ আছে বি আছে, ঠিক কিনা? এ বি উপাদানের মধ্যে এ আছে বি আছে, আমি এই এ বি পদার্থটা থেকে আবার এ এবং বি ফিরে পেতে পারি, অর্থাৎ বিক্রিয়াটা উভমুখী করা সম্ভব, ঠিক আছে? কিন্তু আমি যদি এ বিটাকে ভেঙে দিয়ে এমন একটা পদার্থ তৈরি করি যে সি আর ডি তৈরি করলাম, এ বিটাকে ভেঙে দিয়ে সি আর ডি তৈরি করলাম, তাহলে দেখো এই সি আর ডি থেকে কিন্তু এ আর বি তৈরি করা সম্ভব নয়। আমার কথা বোঝা গেছে? হ্যালো স্যার হ্যাঁ জি স্যার, আপনি বলেন স্যার। বুঝা যায় স্যার, আপনি হ্যাঁ। বলেন। আমরা উৎপাদের উপাদানগুলোকে আমরা যদি কোনোভাবে যে কোনো একটা উপাদানকে কোনোভাবে যদি সরিয়ে ফেলতে পারি, তাহলে বিক্রিয়াটিকে আর উভমুখী করা সম্ভব নয়। যেমন আমরা 1 নম্বরে দেখলাম যে একটা উপাদানকে গ্যাসীয় করে যদি বিক্রিয়া পাত্র থেকে সরিয়ে দেই, ওই বিক্রিয়া আর কখনই বিপরীত দিকে ঘটবে না। ঠিক একইভাবে উৎপাদের একটা উপাদান যদি অদক্ষেপ হয়ে পৃথক হয়ে যায়, তাহলে ওই বিক্রিয়া আর কখনই বিপরীত দিকে ঘটবে না। এবার 3 নম্বর কারণে এসে বলেছি যে উৎপাদের উপাদানকে, কোনো একটা উপাদানকে আর একটা বিক্রিয়ার মাধ্যমে আমি বিক্রিয়া স্থল থেকে সরিয়ে ফেললে বাকি একটা উপাদান দিয়ে বিক্রিয়কের উপাদান ফিরে পাওয়া সম্ভব নয়, অর্থাৎ বিক্রিয়াটা আর উভমুখী হবে না। উভমুখী বিক্রিয়া মানে কি? যে বিক্রিয়া সম্মুখ দিকেও হবে পশ্চাৎ দিকেও হবে। সম্মুখ দিকে মানে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হবে, আর পশ্চাৎ দিকে মানে হচ্ছে উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি হবে। ক্লিয়ার? স্যার তো এখন আমি এখানে কি করলাম যে ইথাইল ইথানয়েড পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড আর ইথানল। তো এই যে অ্যাসিটিক অ্যাসিড, এই অ্যাসিটিক অ্যাসিডের উপাদানটাকে আমি ক্ষারের সাথে বিক্রিয়ার মাধ্যমে লবণ আর পানি তৈরি করে দিলাম। এর ফলে কি হবে? বিক্রিয়া পাত্রে এখন থাকবে ইথানল, লবণ আর পানি, এই 3টা উপাদান মিলে আর এই পূর্বের এই যে ইথাইল ইথানয়েড এবং পানি তৈরি করা সম্ভব নয়, এটাই বলা হয়েছে, অর্থাৎ বিক্রিয়াটি আর উভমুখী হবে না। ঠিক আছে? আচ্ছা, এটা আলোচনায় পর্যন্তই থাক। যতটুকু বুঝছো, না বুঝলে দরকার হলে পুনরায় আলোচনা হবে, এটা পরে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিছু বিক্রিয়া হয়, এই যে আমরা কিন্তু বিক্রিয়ার ধরন আলোচনা করতেছি এখনো, মনে রাখবা বিক্রিয়ার ধরন। রাসায়নিক বিক্রিয়ার মধ্যে আমরা আলোচনা করলাম কি? রাসায়নিক বিক্রিয়ার দিক আলোচনা করেছি, তারপরে তোমার বিক্রিয়াকে ভাগ করা হয়েছে কি তাপ উৎপাদী, তাপ হারি, এই 2 ভাগে, তাই না? বিক্রিয়ার শ্রেণী বিভাগ আমি বলছিলাম না যে একটা হচ্ছে দিকের উপর ভিত্তি করে বিক্রিয়াকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হলো সম্মুখমুখী মানে একমুখী বিক্রিয়া, আর একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া, ঠিক আছে? আর কোন রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হচ্ছে কি হচ্ছে না, এর উপর ভিত্তি করে বিক্রিয়াকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। একটা জিনিস মনে রাখবা যে রাসায়নিক বিক্রিয়া মানেই হচ্ছে ওখানে হয় তাপ উৎপন্ন হবে নয়তো তাপ শোষিত হবে। তাপ উৎপাদন মানে কি? তাপ উৎপাদন মানে হচ্ছে যেমন ধরো আমরা চুলার মধ্যে গ্যাস জ্বালাই না? জি স্যার, জ্বালাই গ্যাস জ্বালাই, রান্না করতে। ওখানে কোন গ্যাস থাকে? মিথেন। মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? কি উৎপন্ন করে? হ্যাঁ, তাপ, আলো। তাপ আর আলো স্যার। আর কিছু না? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড, পানি, তাপ এবং আলো। তো ইয়েস স্যার। কার্বন ডাইঅক্সাইড, পানি, তাপ এবং আলো, এই যে তাপ উৎপন্ন হয়েছে, এই তাপটা কি আমরা বুঝতে পারি না? পারি কিনা? ইয়েস স্যার। পারি। হ্যাঁ, এটা চুলার কাছে দাঁড়ায় থাকলে বুঝতে পারি, চুলার মধ্যে যদি তুমি হাত ঢুকিয়ে দাও তাহলেও বুঝতে পারবা যে তাপ উৎপন্ন হচ্ছে কিনা, তাই না? তারপরে ধরো একটু দূরে দাঁড়ায় থাকলেও আমরা বুঝতে পারি যে তাপ উৎপন্ন হচ্ছে কিনা। তার মানে এখানে একটা বিক্রিয়া হচ্ছে, যে বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, ঠিক আছে? এবার একটা বিক্রিয়ার কথা বলি যে বিক্রিয়াটাতে তাপের শোষণ হবে। যেমন আমাদের পরিচিত বিক্রিয়াই বলি, মানে অপরিচিত বিক্রিয়া বললে বুঝতে পারবা না। একটা পরীক্ষা, মানে এটা কোনোদিন টেস্ট করে দেখো নাই, দেখতে পারো। সেটা হচ্ছে বাজার থেকে খাবার সোডা কিনে এনে
সেই খাবার সোডার মধ্যে তুমি লেবুর রস যোগ করে দেখবা, লেবুর রস স্যার কেমন একটা ঝাঁজ যোগ করলে দেখবা যে ঝাঁজ তো হবেই, ওখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, ঠিক আছে। আর যেটা ঘটে, যে পাত্রে বিক্রিয়াটা হবে সেই পাত্রে হাত দিয়ে দেখবা পাত্রটা ঠান্ডা লাগবে, বোঝা গেছে? পাত্র কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। ধরো একটা টেস্ট টিউবের মধ্যে তুমি কিছু খাবার সোডা নিয়েছো, বেকিং পাউডার, আর ওর মধ্যে ধরো লেবুর রস চিপড়ে দিলে দেখবা যে বুদবুদ উঠতে থাকবে, মানে প্রচুর পরিমাণে বুদবুদ উঠবে, অর্থাৎ ওখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এবার তুমি টেস্ট টিউবের তলায় হাত দিয়ে দেখবা যে টেস্ট টিউবটা ঠান্ডা লাগতেছে, তার মানে হচ্ছে এই বিক্রিয়ায় তাপের শোষণ হচ্ছে। তাহলে কোন বিক্রিয়ায় তাপ উৎপন্ন হচ্ছে কিনা সেটা আমরা বুঝতে পারি, আবার কোন বিক্রিয়ায় তাপের শোষণ হচ্ছে কিনা সেটাও আমরা বুঝতে পারি। এটা হচ্ছে অনুভব করা যায়, হাত দিলে বা স্পর্শ করলে বোঝা যায় যে তাপ উৎপন্ন হচ্ছে অথবা হচ্ছে না। যে সকল বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাদেরকে বলা হয় তাপবাদী বিক্রিয়া, আর যে সকল বিক্রিয়ায় তাপের শোষণ হয় তাদেরকে বলা হয় তাপহারী বিক্রিয়া। এমন কোন বিক্রিয়া নাই, এই বই মনে হয় এক জায়গায় বলা আছে যে তাপের উৎপাদন বা শোষণ কিছুই ঘটে না, তাহলে বুঝে নিতে হবে যে ওটা কোনো বিক্রিয়াই নয়, বুঝছো? এক বিক্রিয়ায় কোন এক জায়গায় বলা হয়েছে যে তাপ উৎপাদন বা শোষণ কিছুই হয় না, এইরকম একটা কথা বলা আছে। ওই কথাটা ভুল বলা আছে, কোথায় বলা আছে আমি দেখে তোমাদেরকে বলবো না, অথবা তোমরা পরে খুঁজে বের করতে পারো। ওই কথাটা ঠিক বলা নাই। রাসায়নিক বিক্রিয়া মানেই হচ্ছে হয় সেখানে তাপ উৎপন্ন হবে, নয়তো তাপ কি হবে? শোষিত হবে। ক্লিয়ার? এখন যে সকল বিক্রিয়া তাপ উৎপন্ন হয়, কিছু কিছু বিক্রিয়া তোমাকে মুখস্থ রাখতে হবে যে তাপ উৎপন্ন হচ্ছে, কি পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে। যেমন আমি একটা বিক্রিয়া লিখি, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, এটা বিক্রিয়া করে উৎপন্ন করে অ্যামোনিয়া, উৎপন্ন হয় কি? অ্যামোনিয়া। আর সাথে এখানে কিছু তাপ উৎপন্ন হয়। এই তাপের পরিমাণটাকে তুমি দুই ভাবে লিখতে পারো, একটা হলো বিক্রিয়ার মধ্যে লিখতে পারো, যদি বিক্রিয়ার মধ্যে লিখো তাহলে এইভাবে লিখতে হবে, জানি যেভাবে লিখলাম। স্যার আপনার ব্যাক ক্যামেরাটা দেন স্যার, ব্যাক ক্যামেরা। সরি নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করতেছে, আর 92 কিলোজুল তাপ উৎপন্ন হচ্ছে। বিক্রিয়াটাকে তুমি যদি মানে উৎপন্ন তাপকে তুমি যদি সমীকরণের ভিতরে লেখো তাহলে ডান পাশে প্লাস চিহ্ন দিয়ে লিখবে, এটা কিন্তু নিয়ম আছে, ঠিক আছে? উৎপন্ন তাপকে তুমি যদি সমীকরণের মধ্যে বাম পাশে লেখো, উৎপন্ন তাপ, একটা বিক্রিয়ায় যে তাপ উৎপন্ন হলো সেই তাপটাকে যদি সমীকরণের বাম পাশে লেখো তাহলে ওটা প্লাস চিহ্ন দিয়ে লিখবে, মাইনাস চিহ্ন দিয়ে লিখতে হয়, ঠিক আছে? তবে আমি একটা কথা বলে রাখি, তাপ উৎপন্ন হোক আর শোষিত হোক, সকল ক্ষেত্রেই তুমি এটাকে প্লাস চিহ্ন দিয়ে লিখবা। এটা কি লিখছেন? 92 কিলো জুল, কেজে কিলো জুল, অর্থাৎ 92 কিলো জুল তাপ এই বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে। এটা কি তুমি সমীকরণের হ্যাঁ বলো। নাম্বারটা মুখস্থ করব নাকি তাপের নাম্বারটা বের করার কোনো ফর্মুলা আছে? জুলটা ও তাপ উৎপন্ন বা নির্গত তাপ পরিমাণ নির্ণয়ের ফর্মুলা আছে, যেটা আমরা এই অধ্যায়ে নাই মনে হয়, এর পরের অধ্যায়ে সম্ভবত, ঠিক আছে? এর পরের অধ্যায় অঙ্ক আছে এগুলা নিয়ে, এই যে অষ্টম অধ্যায় আছে রসায়নের শক্তি অধ্যায়ে এটা নিয়ে অঙ্ক আছে, কোন রাসায়নিক বিক্রিয়ায় কি পরিমাণ তাপ উৎপন্ন হবে, পরিমাণ তাপ শোষিত হবে, এটার অঙ্ক আছে, আমরা ওই অধ্যায়ে শিখবো। আমি বলছি যে কিছু ক্রিয়ার ক্ষেত্রে তোমাকে এই মানটা মুখস্থ রাখতে হবে। ক্লিয়ার? স্যার হ্যাঁ, কিছু কিছু বিক্রিয়ার ক্ষেত্রে উৎপন্ন বা নির্গত তাপ, এটা ধরো এই 3-4টা বিক্রিয়ার ক্ষেত্রে এই মানটা তোমাকে মুখস্থ রাখতে হবে। আর আমরা তো শিখবই সামনে 8 নম্বর অধ্যায়ে কোন বিক্রিয়ায় কত তাপ উৎপন্ন হচ্ছে, কত তাপ শোষিত হচ্ছে, এটা তো আমরা শিখবো। এখন আরেকটু পিছনে ফিরে যাই, আমি আবার পিছনে কথাটা বলি যে কোন বিক্রিয়ায় তাপ উৎপন্ন হচ্ছে, তার মানে দেখবা যে বিক্রিয়া স্থলে যায়, বিক্রিয়া যে পাত্রে সংঘটিত হয় সেই। স্যার আরেকবার বলবেন স্যার, কথা বেজে বেজে আসছে, বোঝা যাচ্ছে। বিক্রিয়ায় তাপ শোষিত হচ্ছে, তার মানে হচ্ছে কোন বিক্রিয়ায়, কোন রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হচ্ছে, তার মানে হচ্ছে তুমি বুঝে নিবা যে ওই বিক্রিয়া পাত্রটা গরম হবে, অথবা তোমার আশেপাশে
পরিবেশটা উত্তপ্ত হবে। যেমন আমি ওই যে চুলার উদাহরণ দিয়েছিলাম, চুলার মধ্যে হাত দিলে কি গরম লাগবে না, না ঠান্ডা লাগবে? গরম লাগবে। গরম লাগবে স্যার। গরম লাগবে। চুলার পাশে দাঁড়ায় থাকলেও গরম লাগে, তার মানে ওখানে যে বিক্রিয়াটা হচ্ছে, বিক্রিয়াটা কি তাপ উৎপাদী। ঠিক আছে। আবার ওই যে বললাম যে মানে খাবার সোডার মধ্যে সাইট্রিক অ্যাসিড, লেবুর রস যোগ করবা, তাহলে তাপের শোষণ ঘটে। এটা আমরা কিভাবে বুঝতে পারি? হয়তো কাছে দাঁড়ায় থেকে বোঝা যাচ্ছে না, মানে তাপের শোষণটা খুব কম পরিমাণে ঘটে। ওইটার পাত্রের মধ্যে মানে টেস্ট টিউবের মধ্যে তুমি যদি হাত দাও তাহলে দেখবা যে তাপের শোষণ, মানে পাত্রটা ঠান্ডা হয়ে গেছে, তার মানে তোমাকে বুঝে নিতে হবে যে ওখানে তাপের শোষণ হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এবার আমি বলছিলাম যে কয়েকটা বিক্রিয়া তোমাকে মুখস্থ রাখতে হবে, যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হচ্ছে এবং শোষণ হচ্ছে, এই টাইপের কিছু বিক্রিয়া। এর মধ্যে আমি এখানে একটা বিক্রিয়া লিখেছি। এই ক্ষেত্রে নিয়ম আছে, মানে তুমি তাপটাকে কিভাবে লিখবা এই নিয়মটা তোমাকে জানতে হবে। কোন, যেমন ধরো আমি যে বিক্রিয়াটা লিখেছি, এই বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। যে সকল বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। যেমন এখানে 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়েছে। তুমি যদি কোনো তাপ উৎপাদী বিক্রিয়ায় উৎপন্ন তাপকে সমীকরণের মধ্যে লেখো, তাহলে নিয়ম হচ্ছে তীর চিহ্ন বা সমান চিহ্নের ডান পাশে ওইটা লিখতে হবে যোগ আকারে। কিভাবে লিখতে হবে? যোগ দিয়ে। এটা মাইনাস দিলে কিন্তু হবে না, তুমি এখানে মাইনাস দিলে কিন্তু হবে না। মাইনাস দেওয়ার মানে হচ্ছে তাপের শোষণ হচ্ছে। বোঝা গেছে? আপনার শুষে নিচ্ছে। হ্যাঁ। আবার এই বিক্রিয়াটাকে সরি, আমরা যদি কোনো একটা তাপহারী বিক্রিয়া লিখি, যেমন আমি একটা বিক্রিয়া লিখি, নাইট্রোজেন প্লাস অক্সিজেন মিলে অ্যামোনিয়া নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়, নাইট্রিক অক্সাইড। এই বিক্রিয়ায় তোমার তাপের শোষণ ঘটে। যে পরিমাণ তাপ শোষিত হয় তার মান হচ্ছে 180.6 কিলো জুল। এই পরিমাণ তাপ এই বিক্রিয়ায় কি হয়? শোষিত হয়। কথা বুঝছো? স্যার 180.6 কিলো। হ্যাঁ বলো। বুঝছি স্যার, এটা বলছিলাম। বলো। হ্যাঁ 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 স্যার আপনি যে বললেন না, এটাও বুঝলাম কি না, এটাই বলছিলাম যে বুঝছিলাম। হ্যাঁ, এই বিক্রিয়ায় 180.6 কিলোজুল তাপ শোষিত হয়। এখন আমি এই তাপটাকে এই সমীকরণের মধ্যে লিখব, তাহলে কিভাবে লিখবো? তাহলে তোমাকে এইভাবে লিখতে হবে। আমরা কিন্তু সাধারণত দেখো ক্লাস 8-এ বা 9-এ এ পর্যন্ত যে বিক্রিয়াগুলো পড়ে আসছো বা লিখছো বিভিন্ন সময়, কোন বিক্রিয়ায় কি তাপের পরিমাণ উল্লেখ করেছো? নো স্যার। না। এখন আমরা কিছু কিছু বিক্রিয়ার ক্ষেত্রে তাপের পরিমাণ উল্লেখ করব। এখন ধরো 180 কিলোজুল, 80.6 কিলোজুল তাপ এই নাইট্রিক অক্সাইড উৎপাদনের সময় কি হয়? শোষিত হয়। তাহলে এই তাপটাকে যদি আমি এই সমীকরণের ভিতরে লিখতে চাই, কিভাবে লিখবো? শোষিত তাপকে তুমি বাম পাশে যোগ আকারে লিখবা, অর্থাৎ তোমাকে লিখতে হবে নাইট্রোজেন প্লাস অক্সিজেন প্লাস 180.6 কিলোজুল, তীর চিহ্ন দিয়ে লিখবা 2 নাইট্রিক অক্সাইড। ক্লিয়ার? কি বুঝছো? তুমি যদি নির্গত তাপকে সমীকরণের মধ্যে লেখো, তাহলে সমীকরণের ডান পাশে প্লাস চিহ্ন দিয়ে লিখবা। তুমি যদি শোষিত তাপকে সমীকরণের ভিতরে লেখো, তাহলে সমীকরণের বাম পাশে প্লাস চিহ্ন দিয়ে লিখবা। অর্থাৎ তাপ নির্গত হোক আর শোষিত হোক, দুইটাকেই তুমি যোগ আকারে লিখবা। উৎপন্ন হলে ডান পাশে যোগ আর শোষিত হলে বাম পাশে যোগ, মনে রাখবা। ক্লিয়ার? নির্গত তাপকে ডান পাশে যোগ আকারে লিখবা, অর্থাৎ উৎপাদের সাথে যোগ আকারে লিখবা, আর শোষিত তাপকে সমীকরণের বাম পাশে যোগ আকারে লিখবা। ঠিক আছে? আচ্ছা, এবার একটা প্রশ্ন আছে। বলো। স্যার যেসব বিক্রিয়ায় তাপ প্রদান করা হয় ওইটা কি ধরনের বিক্রিয়া তাহলে স্যার? ওটা তো হলো মানে বিক্রিয়া সংগঠনের জন্য কিছু কারণ আছে, সেই কারণগুলোর মধ্যে এটা একটা কারণ যে ওই বিক্রিয়া সংগঠনের জন্য তোমাকে তাপ দিতে হচ্ছে। ঠিক আছে? তাপ দিতে হচ্ছে। এই সকল বিক্রিয়া, যে বিক্রিয়াগুলোতে সাধারণত তাপ দেওয়া হয়, এই সকল বিক্রিয়াগুলোতে বেশিরভাগই দেখা যায় যে এরা তাপহারী বিক্রিয়া হয়, অর্থাৎ তাপ শোষণের ফলে বিক্রিয়াটা সংঘটিত হয়। তবে সব ক্ষেত্রেই এরা তাপহারী হবে এমন নয়। বিক্রিয়া শুরু হওয়ার পরে আবার দেখা গেল তুমি যে তাপ দিচ্ছ তার চেয়ে বেশি তাপ ওই বিক্রিয়া উৎপন্ন হচ্ছে। বুঝো নাই? যেমন ধরো তুমি গ্যাসের চুলায় আগুন ধরাইবে, আগুন দেওয়া ছাড়া তুমি আগুন ধরাইতে পারবা? গ্যাসের চুলায় আগুন ধরাইতে চাচ্ছ, আগুন না দিলে তুমি যদি মুখে মুখে বলো যে চুলায় আগুন ধরে যাও, হবে?
না স্যার। ধরবে না, কারণ তুমি ম্যাজিশিয়ানও না, কিছুই না। আর ম্যাজিশিয়ান হইলেও ওইটা ধরাইতে পারবে না। তো আগুন তোমাকে দিতে হবে, আগুন দিয়ে তুমি বিক্রিয়াটা শুরু করবা, তারপরে দেখবা যে ওই বিক্রিয়ায় প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হচ্ছে পরবর্তীতে। এরকম আর কি বিষয়টা, যে অনেক ক্ষেত্রেই বিক্রিয়া সংগঠনের জন্য আমাদেরকে তাপ দিতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে বিক্রিয়া সংগঠনের কারণ। বিক্রিয়া সংগঠনের কারণ হচ্ছে এগুলা, কি বুঝছো? তো আর আমি যে বিষয়টা আলোচনা করতেছি সেটা হচ্ছে যে বিক্রিয়া সংগঠনের ফলে তাপ উৎপন্ন হয় কিনা অথবা তাপ শোষিত হয় কিনা। তাপ উৎপন্ন হলে সেটাকে আমরা কিভাবে লিখবো, আর তাপ শোষিত হলে সেটাকে আমরা কিভাবে লিখবো। ঠিক আছে, উৎপন্ন তাপকে তুমি সমীকরণের ডান পাশে যোগ আকারে লিখবা, আর যদি ওটাকে বাম পাশে লেখো তাহলে বিয়োগ আকারে লিখতে হবে। তুমি বিয়োগের ধারে কাছে যাইবা না, আমার কথা বুঝছো? বিয়োগের ধারে কাছেই তুমি যাবা না। সমীকরণের ভিতরে মানে লেখার কিন্তু অন্য নিয়মও আছে, যে কোনো একটা নিয়ম ফলো করবে, এবং যেটা বেটার আমি কিন্তু সেটা সাজেস্ট করতেছি। তুমি সবসময় নির্গত তাপকে সমীকরণের ডান পাশে যোগ আকারে লিখবা, আর শোষিত তাপকে সমীকরণের বাম পাশে যোগ আকারে লিখবা, শেষ। আর দ্বিতীয় কোনো চিন্তা করতে যাবা না। এবার হচ্ছে যদি আমি তাপটাকে সমীকরণের বাইরে লিখি তাহলে কিভাবে লিখবো? 1 নাম্বার সমীকরণ দেখো, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন মিলে কি তৈরি হচ্ছে? অ্যামোনিয়া। অ্যামোনিয়া, ঠিক আছে। এখানে কত কিলোজুল তাপ উৎপন্ন হয়েছে? 92 কিলোজুল। কতটুকু তাপ উৎপন্ন হয়েছে? 92। আমি এখন এই নির্গত তাপটাকে সমীকরণের মধ্যে লিখবো না, সমীকরণের পাশে লিখবো। সেই ক্ষেত্রে এটাকে লিখতে হয় ডেল্টা এইচ দ্বারা। ডেল্টা এইচ দ্বারা, ডেল্টা এইচ হচ্ছে যদি তাপ উৎপন্ন হয় তাহলে এটাকে আমরা মাইনাস দিয়ে লিখবো, মাইনাস 92 কিলোজুল। তার মানে হলো যে 92 কিলোজুল তাপ এই বিক্রিয়ায় নির্গত হচ্ছে বা উৎপন্ন হচ্ছে। কি বুঝছো? হ্যাঁ, বুঝা গেছে? হ্যাঁ, ধরো তুমি তোমার ফ্রেন্ডকে তুমি খাওয়াইতে চাচ্ছ, তাহলে তোমার পকেট থেকে টাকাটা বের হয়ে যাবে, বের হবে না? করোনার সময় কেউ খাইতে চায় না। আরে বাবা, ধরো খাওয়াইলে অসুবিধা কি? তাহলে টাকাটা কি পকেট থেকে বের হয়ে গেল? গেল কিনা? গেল কিনা? গেল মানে হচ্ছে গোটা মাইনাস, তোমার পকেট থেকে মাইনাস হলো। অর্থাৎ 50 টাকা ছিল, 5 টাকার বাদাম খাওয়াইছো, 5 টাকা কি হলো? মাইনাস হলো। কি বুঝছো? এই জন্যই আমরা নির্গত তাপটাকে মাইনাস আকারে লিখছি। পকেট থেকে তোমার যেমন 5 টাকা নির্গত হলো, তার মানে পকেট 50 টাকা থেকে 5 টাকা মাইনাস হলো। এখানে আমরা নির্গত তাপটাকে কি বিয়োগ আকারে দেখাবো, অর্থাৎ ডেল্টা এইচ ঋণাত্মক। তার মানে এই বিক্রিয়ার তাপ কি হচ্ছে? এই বিক্রিয়ার তাপ নির্গত হচ্ছে, মনে রাখবা। ঠিক আছে, যদি সমীকরণের বাইরে লিখি। নেক্সট আসো, আমরা যদি শোষিত তাপকে সমীকরণের বাইরে লিখি তাহলে কিভাবে লিখবো? নাইট্রোজেন প্লাস অক্সিজেন উৎপন্ন হচ্ছে কি নাইট্রিক অক্সাইড। এই বিক্রিয়ায় কি পরিমাণ তাপ শোষিত হয়েছে? কি পরিমাণ বলছিলাম? 180 কিলোজুল। 180.6 কিলোজুল বলছিলাম, তাই না? এখন এই তাপটাকে যদি আমি সমীকরণের বাইরে লিখি, অর্থাৎ ডেল্টা এইচ দিয়ে লিখি, তাহলে কিভাবে? এটাকে প্লাস আকারে লিখবো, প্লাস, অর্থাৎ 180.6 কিলোজুল তাপ এই বিক্রিয়া শোষণ করে নিচ্ছে, অর্থাৎ বিক্রিয়াটি তাপ শোষণ করতেছে। তার মানে এটা তাপ হারি বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়ার কাছে তাপ গেলে তাপ হারায় যায়। এইভাবে বোঝার চেষ্টা করো, কথা বুঝছো? বিক্রিয়াটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া, এই বিক্রিয়া তাপের শোষণ করে থাকে। এবং সমীকরণের বাইরে লিখলে এটাকে যোগ আকারে লিখবা, ঠিক আছে? অর্থাৎ বিক্রিয়ার সাথে তাপ যুক্ত হচ্ছে, বিক্রিয়া তাপটাকে শোষণ করে নিচ্ছে। ক্যামেরা বন্ধ হয়ে গেছে। আরে আবার কয় মিনিট আছে? 6 মিনিট আছে। তাই না? পার্টিসিপেন্ট 24, এত কম কেন? মনে তো অনেক পার্টিসিপেন্ট থাকে। আর মনে হয় স্যার পরে পালাই গেলাম। পালাইছে? ওই যারা পালায় ওই বেটারা পালাইতেই থাকবে, বুঝছো? আচ্ছা, তাহলে তাপ হারি বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া, এটা বুঝছো? হ্যাঁ, সমীকরণের মধ্যে লিখলে কি হবে, সমীকরণের ভিতরে লিখলে কি হবে, সেটা আমরা আলোচনা করলাম।
আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর। ঠিক আছে, এই বিষয়টা আমরা এখানে ব্যাপকভাবে আলোচনা করব। আমি ছোট্ট একটা উদাহরণে ফিরে যাই, সেটা হচ্ছে যে উদাহরণটা তোমরা ক্লাস 8-এ পড়েছো। তোমরা ক্লাস 8-এ সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপাদনের একটা বিক্রিয়া পড়ছো, মনে আছে? হ্যাঁ, ওই বিক্রিয়াটাতে আমি আর ইলেকট্রন বিন্যাসের মধ্যে যাচ্ছি না। ওই বিক্রিয়াটাতে তোমরা এইভাবে লিখেছো যে সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দেয়। ওই যে ওর বহিস্থ স্তরে একটি ইলেকট্রন থাকে, ইলেকট্রন বিন্যাসে সোডিয়ামের বহিস্থ স্তরে কয়টি ইলেকট্রন থাকে? একটি, তাই না? সোডিয়াম কি করে ওই একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে Na+ আয়নে পরিণত হয়, অর্থাৎ নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়নের মতো হয়, একটা ইলেকট্রন বর্জন করে। এই যে বর্জন করার কারণে এটা 1+ হয়ে, এটা কি হলো 1+, তাই না? আবার ক্লোরিনের ক্ষেত্রে আমরা দেখাচ্ছি কি ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, তাই না? গ্রহণ করে এটা Cl- হয়, অর্থাৎ Cl1- হয়, Cl1-। তাহলে দেখো একটা প্লাস হয়ে গেল আর একটা মাইনাস হলো। এই বিক্রিয়ার সময় অর্থাৎ সোডিয়াম প্লাস ক্লোরিন বিক্রিয়াটা যখন সংঘটিত হচ্ছে, যখন NaCl উৎপন্ন হচ্ছে, 2 পরমাণু সোডিয়াম 2 পরমাণু ক্লোরিন বিক্রিয়া করে যখন সোডিয়াম ক্লোরাইড হচ্ছে, 2 পরমাণু সোডিয়াম আর 1 অণু ক্লোরিন মানে 2 পরমাণু ক্লোরিন বিক্রিয়া করে যখন 2 অণু সোডিয়াম ক্লোরাইড হচ্ছে, এই বিক্রিয়ার মধ্যে আমরা দেখতেছি যে সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে এটা ধনাত্মক হচ্ছে, আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে এটা কি হচ্ছে? ঋণাত্মক হচ্ছে। তার মানে কি, এটা এমন একটা বিক্রিয়া যে বিক্রিয়ার মধ্যে ইলেকট্রনের আদান প্রদান ঘটলো। এরকম বিক্রিয়াও কিন্তু আসছে যেখানে ইলেকট্রনের আদান প্রদান হবে না। আমি তোমাকে দেখাইতে পারি। এটা কি লিখছেন 3 নম্বরে যে 20 নাকি স্যার? স্যার হ্যাঁ, 2Na + Cl2। স্যার ঠিক আছে স্যার। হ্যাঁ, তাহলে এই বিক্রিয়াটাতে কি হচ্ছে? ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে না। বিক্রিয়ার সময় ইলেকট্রন ছেড়ে দিচ্ছে কে? সোডিয়াম। বলো। বিক্রিয়ার সময় সোডিয়াম, আর ইলেকট্রন গ্রহণ করতেছে কে? ক্লোরিন। তাহলে এই বিক্রিয়ার সময় ইলেকট্রনের লেনদেন হলো কিনা? यस স্যার। হচ্ছে। আবার আরেকটা বিক্রিয়া দেখাই, যেমন ধরো NaOH, এটা কি একটা ক্ষার, তারপরে HCl, এটা হচ্ছে একটা অ্যাসিড, তাই না? তুমি ধরো সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ নিলা, ক্ষারের অ্যাসিডের জলীয় দ্রবণ নিলা, HCl এর জলীয় দ্রবণ নিলা। এই দুইটা বিক্রিয়া করে তৈরি করবে কি? সোডিয়াম ক্লোরাইড, আর উৎপন্ন হবে পানি। পানি মানে হচ্ছে ওই যে পানিকে আমি HOH এইভাবে লিখলাম আর কি বোঝার জন্য। এখন দেখো, এই সোডিয়াম হচ্ছে প্লাস, OH হচ্ছে মাইনাস, হাইড্রোজেন হচ্ছে প্লাস, Cl হচ্ছে মাইনাস, সোডিয়াম প্লাস, Cl মাইনাস, H প্লাস, OH মাইনাস। তাহলে দেখো সোডিয়াম বাম পাশেও প্লাস, ডান পাশেও প্লাস, তাহলে কি এটা ইলেকট্রন ত্যাগ করছে? এই মৌলটা কি, এই আয়নটা কি ইলেকট্রন ত্যাগ করছে? বলো, করে নাই। কারণ ইলেকট্রন ত্যাগ করলে প্লাস হয় বেড়ে যেত, না হয় কমে যেত। হয় এটা +2 হয়ে যেত, অথবা এটা 0 হয়ে যেত। ঠিক আছে, আগে যা ছিল পরেও তাই আছে। এখানে OH দেখো মাইনাস, এখানে OH মাইনাস, এখানে হাইড্রোজেন প্লাস, এখানে হাইড্রোজেন প্লাস, Cl মাইনাস, Cl মাইনাস। তার মানে হচ্ছে আয়নগুলোর আগে যা মান ছিল পরেও মান তাই হচ্ছে। যদি আয়নের মানের কোনো পরিবর্তন না হয়, তাহলে তোমাকে বুঝে নিতে হবে এই বিক্রিয়ায় ইলেকট্রনের কোনো আদান প্রদান, কোনো লেনদেন হয় নাই। ঠিক আছে, কি বুঝছো বিষয়টা? হ্যাঁ, তো এটাই আর কি। আমরা বিক্রিয়াগুলো দেখতেছি যে কিছু বিক্রিয়া আছে যেখানে ইলেকট্রনের লেনদেন হয়, আর কিছু বিক্রিয়া আছে যেখানে ইলেকট্রনের লেনদেন হয় না। তাহলে বিক্রিয়াগুলোকে ইলেকট্রনের লেনদেনের উপর ভিত্তি করে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে সকল বিক্রিয়া ইলেকট্রনের লেনদেন ঘটে তাদেরকে বলা হয় রিডক্স বিক্রিয়া, আর যে সকল বিক্রিয়া ইলেকট্রনের লেনদেন ঘটে না তাদেরকে বলা হয় নন রিডক্স বিক্রিয়া। ঠিক আছে, শোনো, তোমাদের নেক্সট একটা ক্লাস আছে, আর সময় মনে হয় বেশি নেই, আমি আজকে শেষ করে দিচ্ছি। আচ্ছা, ওই যে তোমরা যে একটা আইডি খুলছিলাম,
আমি কি নেক্সট ডে মুনে জয়েন জি, স্যার। করব নাকি তোমরা আমার আইডিতে জয়েন করবা কোনটা? স্যার মনে আমরা আপনার আইডি জয়েন করব স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার আপনি মনে লিংক দিয়ে দিবেন স্যার। লিংক দেওয়া লাগবে না স্যার। আরে বাবা শোনো, মুনে আমি লিংক দিতে পারবো না, আমার মোবাইল থেকে আমি কোনো মোবাইলেই লিংক পাঠাতে পারি না মেসেঞ্জারে। স্যার আপনার আইডি পাসওয়ার্ড স্যার আপনার আইফোন হ্যাঁ এর পাসওয়ার্ডটা দিয়ে তো দাও। আমি স্যার আপনার আইডি পাসওয়ার্ড স্যার তাহলে আপনার পাসওয়ার্ড